কথা বললেই অফিসে যাওয়া যাবে না, কথা বললেই ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না, কথা বললেই ছেলে মেয়েদের নিরাপত্তাহীনতা, কথা বললেই যে কোনো ধরনের জীবনের ঝুঁকি আসতে পারে। এই কারণেই এদেশের জনগণ একটা চান্সের অপেক্ষায় ছিল, কখন এই স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদেরকে বাংলাদেশ থেকে বিদায় করা যায়। এবং তাদের লুটপাট, তাদের দুর্নীতি, তাদের অনিয়ম, অনাচার, অবিচার, অব্যবস্থাপনা, বিদেশে টাকার পাহাড় গড়ে তোলা, দুর্নীতির মাধ্যমে ব্যাংকগুলোকে ডাকাতি করে নেওয়া, ফোকলা করে দেওয়া, অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে বাংলাদেশের অর্থ ব্যবস্থায় 1000 কোটি টাকার প্রজেক্ট, এটা বাস্তবায়নের হয় হলো 2000 কোটি টাকায়, 3000 কোটি টাকায়, 3 গুণ পর্যন্ত চলে যায়। এটি আজকে নয়, তখনই গোটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার ছিল যে পিলখানার হত্যাকাণ্ড হচ্ছে আওয়ামী লীগের প্রথম রাতে বিড়াল মারার পরিকল্পনা। তারা ক্ষমতায় এসেই তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসাবে পিলখানা হত্যাকাণ্ড পরিচালনা করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আতাহারের এই ঐতিহ্যবাহী এলাকা থেকে আজকের এই সংক্ষিপ্ত পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলার সেক্রেটারি, সহকারী সেক্রেটারি সহ সম্মানিত নেতৃবৃন্দ, সদর এবং পৌরসভার আমির, ছাত্র যুবক ভাইয়েরা, সমবেত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পরে উন্মুক্ত বাতাসে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সমবেত ভাই ও বন্ধুগণ, ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ অনেকগুলো বক্তব্য আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা যা বলতে চাই তার চাইতে অনেক তথ্য, অনেক ইনফরমেশন আপনাদের কাছে আছে। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, তথ্য প্রযুক্তির মানুষের হাতের মুঠায় পৌঁছে যাওয়ার কারণে দেশ এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি অবস্থান করেন না কেন, বাংলাদেশের যদি গহীন জঙ্গলেও আপনি অবস্থান করেন, তারপরও গোটা দুনিয়ার সার্বিক অবস্থা আপনার কাছে পরিষ্কার থাকবে। সেই ধরনের তথ্য প্রযুক্তি এখন মানুষের ঘরে ঘরে, হাতে হাতে। সুতরাং আপনারা আপনাদের ইনফরমেশন, আপনাদের বিশ্লেষণ, আপনাদের পর্যবেক্ষণ এবং আপনাদের পরামর্শ, আপনাদের করণীয় আপনাদের কাছে অনেক অনেক বেশি আগের চাইতে পরিষ্কার। এখন আর কেউ অন্ধকারের মধ্যে নেই। এই 16 বছর যাবৎ আওয়ামী লীগ এদেশের জনগণকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, তাদের ষড়যন্ত্রের জালের মধ্যে তারা যে আটকে রেখেছিল আর এদেশের জনগণ বুঝে না তা নয়। তারা সবই বুঝে, তারা সবই অনুধাবন করে। এদেশের জনগণ সবই পর্যবেক্ষণ করেছে আর অপেক্ষা করেছে যে কখন সময় আসবে। কি অপেক্ষা করে না এদেশের মানুষ? অপেক্ষা করেছে কখন সময় আসে। পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এদেশের জনগণকে নিপীড়ন, নির্যাতন চালিয়ে
তাদেরকে সরকার বিরোধী কোনো আন্দোলন যেন হতে না পারে সেই জন্য দমিয়ে রাখার যেসব ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ সরকার এবং যা বাস্তবায়ন করেছিল তার সবটাই এদেশের জনগণ বুঝে। কিন্তু কথা বললে জেলখানায় যেতে হবে, কথা বললেই অফিসে যাওয়া যাবে না, কথা বললেই ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না, কথা বললেই ছেলে মেয়েদের নিরাপত্তাহীনতা, কথা বললেই যে কোনো ধরনের জীবনের ঝুঁকি আসতে পারে। এই কারণেই এদেশের জনগণ একটা চান্সের অপেক্ষায় ছিল কখন এই স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদেরকে বাংলাদেশ থেকে বিদায় করা যায়। এই 16 বছরে আওয়ামী অপশক্তি মানুষের জীবনকে জর্জরিত করে দিয়েছে, মানুষের অন্তরকে ঝাঁঝরা করে দিয়েছে এবং তাদের লুটপাট, তাদের দুর্নীতি, তাদের অনিয়ম, অনাচার, অবিচার, অব্যবস্থাপনা, বিদেশে টাকার পাহাড় গড়ে তোলা, দুর্নীতির মাধ্যমে ব্যাংকগুলোকে ডাকাতি করে নেওয়া, ফোকলা করে দেওয়া, অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে বাংলাদেশের অর্থ ব্যবস্থায় 1000 কোটি টাকার প্রজেক্ট এটা বাস্তবায়নের হয় হলো 2000 কোটি টাকায়, 3000 কোটি টাকায়, 3 গুণ পর্যন্ত চলে যায়। 1 বছরে করার কথা সেটিকে টাইম নেয় 3 বছর, আর এখানে 3 গুণ, 4 গুণ, 5 গুণ পর্যন্ত তাদের বাজেট বাড়িয়ে দেয়। কারণ কি জানেন? পেটে ক্ষুধা আর বড় বড় প্রজেক্ট, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নাই, মানুষের নাভিশ্বাস। আর বড় বড় প্রজেক্ট কেন? মেট্রো রেলের প্রজেক্ট, এটা হচ্ছে দুর্নীতির সেন্টার। ঢাকায় দেখবেন বড় বড় ফ্লাইওভার করা হয়েছে, প্রত্যেকটা প্রজেক্টে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। বরং বড় প্রজেক্ট, বড় লোপাট, বড় লুটপাট, এই লুটপাটকে নিশ্চিত করার জন্য, বিদেশে ব্যাংক ব্যালেন্স করার জন্য, টাকার পাহাড় গড়ে তোলার জন্য, বাংলাদেশকে ফোকলা করে দেওয়ার জন্য ওই সমস্ত দেখানো যায় এমন বড় বড় প্রজেক্ট নেওয়া হয়েছে। বরং এই প্রজেক্টগুলো দুর্নীতির একটা চিত্র হয়েই থাকবে বাংলাদেশে। এখন সবগুলো বেরিয়ে আসবে যে এক এক প্রজেক্টে কত টাকার প্রজেক্ট এটা ছিল, সেই প্রকল্প বাস্তবায়নে তারা কি পরিমাণ টাকা ব্যয় করেছে এবং সেই টাকার মধ্যে কি পরিমাণ টাকা কাকে দিয়েছে, ভাগ বন্টন করেছে, শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদেরকে কত টাকা দিয়েছে, সেই বিষয়গুলো এখন বের হয়ে আসবে। রূপপুরের বিদ্যুৎ কেন্দ্র $12,500 কোটি প্রজেক্টের মধ্যে শেখ হাসিনার পরিবারের ঘনিষ্ঠ সদস্যকেই শুধুমাত্র $5,500 কোটি দিয়ে দিতে হয়েছে আগে। মানে এক খাতে এই টাকা দিয়ে বাকি দিয়ে কাজ শুরু হয়েছে। সম্মানিত এলাকাবাসী, আমি বলছিলাম যে আপনাদের কাছে এটি পরিষ্কার, এই অপশক্তি নিজেদের অপরাধ ঢাকার জন্য এবং জনগণ যাতে করে তাদের এই অপরাধ অপকর্মের বিরুদ্ধে রাজপথে ভূমিকা পালন করতে না পারে, এই জন্য এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে, কথা বলার যে সিস্টেম, মত প্রকাশের যে সিস্টেম, সেটিকেও তারা ধ্বংস করেছে। প্রিয় ভাই বন্ধুগণ, ক্ষমতায় আসার পরেই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বাংলাদেশের যে ভৌগোলিক সীমানা রক্ষাকারী অতন্ত্র প্রহরী তাদেরকে দুর্বল করে দিয়ে বাংলাদেশের সীমানাকে অরক্ষিত করে দিয়েছে। এতে কে খুশি হয়েছে? কাদেরকে খুশি করা হয়েছে?
এটা সবাই বুঝে কার জন্য এটি করা হয়েছে। দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তা সেখানে হত্যাকাণ্ডের শিকার হলো। ওই অনুষ্ঠানে পিলখানায় শেখ হাসিনার উপস্থিত থাকার কথা ছিল, উনি গেলেন না কেন? এই প্রশ্নের উত্তর উনি দিতে পারেন নাই। মঈনুদ্দিন সাহেব সেনাপ্রধান ছিলেন তখন। কেন, কার নির্দেশে তিনি পিলখানায় এত বড় জঘন্য হত্যাকাণ্ড হচ্ছে, এরপরও তাদেরকে উদ্ধার করার জন্য তাৎক্ষণিক কোনো অভিযান এবং পদক্ষেপ গ্রহণ করলেন না? পিলখানা হত্যাকাণ্ডের হোতা, তার সাথে ভিতরে বিদ্রোহ চলাকালীন সময়ে কিভাবে শেখ হাসিনা তাকে বাসভবনে ডেকে এনে খাওয়া দাওয়া করে গল্প করতে পারেন। সুতরাং এটি আজকে নয়, তখনই গোটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার ছিল যে পিলখানার হত্যাকাণ্ড হচ্ছে আওয়ামী লীগের প্রথম রাতে বিড়াল মারার পরিকল্পনা। তারা ক্ষমতায় এসেই তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসাবে পিলখানা হত্যাকাণ্ড পরিচালনা করেছে। দেশপ্রেমিক ডানপন্থী চৌকস সেনা কর্মকর্তাকে একদিনে 57, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে একদিনে এই ধরনের চৌকস সেনা কর্মকর্তার নিহত হওয়ার ঘটনা নেই, শহীদ হওয়ার ঘটনা নেই, যেটা বাংলাদেশে হয়েছে। কারণ তারা রাস্তা পরিষ্কার করতে চেয়েছে, আজীবন ক্ষমতায় থাকতে হবে। তারা 28 অক্টোবর ক্ষমতায় আসার জন্য তারা পরিবেশ তৈরি করতে, জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য এই শেখ হাসিনার নির্দেশে 2006 সালে লঘি বৈঠা নিয়ে পল্টনে তারা সমবেত হয় এবং 8 জন এক জায়গায় তারা শহীদ করেছে। কিভাবে নির্মমভাবে হত্যা করেছে আপনারা জানেন, গোটা পৃথিবীবাসী জানে, এখনো ভিডিও রয়েছে। সেই দিন যে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার যে ক্ষেত্র প্রস্তুত করেছিল, তার ধারাবাহিকতায় বাংলাদেশে বাকশাল কায়েম হয়ে গেছিল। এখানে অন্য কোনো দলকে তাদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাহলে সন্ত্রাস দিয়ে ক্ষমতা দখল করার জন্যই তারা 28 অক্টোবর এই জাতিকে একটি মেসেজ দিয়েছিল 2006 সালে, যে আমরা শক্তি প্রয়োগ করে ক্ষমতা যেতে চাই। 2008 সালের নির্বাচনে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়ে তারা 2008 সালে ক্ষমতায় আসার জন্য তারা পিছন দরজা দিয়ে পদক্ষেপ গ্রহণ করে এবং ক্ষমতায় আসে। তাদের ক্ষমতায় আসার যে পন্থা, সেই পন্থাটাই ছিল অবৈধ, সন্ত্রাসী এবং ফ্যাসিস্ট কায়দায় তারা ক্ষমতায় আসার জন্য পরিবেশ তৈরি করেছিল। এসেই পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করেছে। এরপরেই তারা জামাত ইসলামীকে টার্গেট করেছে, ট্রাইব্যুনাল গঠন করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে 11 জন শীর্ষ নেতা, যা জামাত ইসলামের 100 বছরের অর্জন, তাদেরকে ফাঁসি দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। জামাত ইসলামী ছাড়া যদি অন্য কোনো রাজনৈতিক দল হতো, একটা দলের 100 বছরের অর্জন 11 জন শীর্ষ নেতাকে হত্যা করার পরে সেই দলকে আর খুঁজে পাওয়া যাওয়ার কথা নয়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, তারা এরপরে আলেম সমাজকে টার্গেট করেছে। শাপলা চত্বরে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে তারা গণহত্যা পরিচালনা করে। এবং কি দুর্ভাগ্যজনক যে এতদিনেও ওই সময়ে যারা শহীদ হয়েছে তাদের নামটা পর্যন্ত প্রকাশ করতে দেওয়া হয়নি।
এখন ৬৭ জনের নাম প্রকাশ করা হয়েছে, অথচ শেখ হাসিনা বলেছেন যে তারা নিজেরা রং মেখে ওখানে একটু লুটোপুটি করছিল। কি নির্মম পরিহাস! মানবতার সাথে, মানুষের সাথে যে গণহত্যা পরিচালনা করার পরও উল্লাস। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আলেম ওলামাকে নিশ্চিহ্ন করার মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদীর নিয়ন্ত্রণে নেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। আপনারা জানেন যে এরপরে রাজনীতিকে এককভাবে বাকশাল কায়েম করার জন্য জামাতের নেতৃত্বকে নিশ্চিহ্ন করার পাশাপাশি জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মামলা দিয়ে, একটা ছোট্ট মামলায় তাকে সাজা দিয়ে এখন হাউস অ্যারেস্ট করে রেখে দিয়েছিল। তাহলে রাজনীতি শূন্য করতে চায়, এটার অর্থ কি? থাকবে কারা? জামাত নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের নিবন্ধন বন্ধ করে দেওয়া হয়েছে, নিষিদ্ধ করে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, তাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, এবং সবশেষ তারা চলমান আন্দোলনের সময়ে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রের অংশ হিসাবে, চক্রান্তের অংশ হিসাবে তারা কি করেছে? তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার ফরমান জারি করেছে। বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ শেখ হাসিনার এই সিদ্ধান্ত বরদাস্ত করে নাই। আজকে এদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থান সফল করার মধ্য দিয়ে শেখ হাসিনারই নিষিদ্ধ করেছে। তারা দেশ থেকে পিছন দরজা দিয়ে লক্ষণ সেনের চাইতেও খারাপ অবস্থায় পিছন দিয়ে দাদার দেশে পালিয়ে গিয়েছে। সুতরাং এটি প্রমাণিত যে তারা ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য দেশের রাজনীতি ধ্বংস করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, সেনাবাহিনীকে ধ্বংস করেছে, এবং সীমানা পাহারাদার বিজিবিকে তারা ধ্বংস করেছে, আলেম ওলামাদেরকে তারা নিঃশেষ করার জন্য ষড়যন্ত্র করেছে, এবং এর মধ্য দিয়ে তারা বাংলাদেশের রাজনীতিকে এককভাবে বাকশালী কায়দায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে। কিন্তু যখন কোনো জুলুমবাজ সরকারের জুলুমের মাত্রা এমন হয়ে যায়, যখন দেশের জনগণ এই জুলুমবাজ সরকারকে পরাজিত করা অথবা তাকে থামানোর জন্য আর কোনো পথ খুঁজে না পায়, আল্লাহর কাছে কান্না আর আহাজারি ছাড়া, তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসলো আবাবিল বাংলাদেশের ছাত্র সমাজ, আবাবিল পাখির কায়দায়। বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ন্যায্য দাবি দেওয়াদের জন্য আন্দোলনে নেমেছিল। এটি যৌক্তিক দাবি ছিল। এদেশের ছাত্র সমাজের এই দাবিকে সর্বস্তরের মানুষ সমর্থন দিয়েছিল। শিক্ষক সমাজ, কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন পেশাজীবী এবং ছাত্রদের অভিভাবকবৃন্দ, এমনকি একটা পর্যায়ে এসে সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। কিন্তু সরকার বেছে নিয়েছিল নির্মমভাবে হত্যা করে হলেও অতীতে যেভাবে বিভিন্ন আন্দোলনকে ঠেকিয়েছে আওয়ামী লীগ রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে, এবারও রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে তারা এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। কিন্তু বিধি বাম, আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছে এই জুলুমবাজের জন্য, যার কারণে যতই হত্যা করেছে, যতই একের পর এক বক্তব্য দিয়েছে, যতই দম্ভ প্রকাশ করেছে, এদেশের ছাত্র সমাজ ধীরে ধীরে তাদের আন্দোলনকে অগ্নি স্ফুলিঙ্গে পরিণত করেছে। প্রিয় ভাই বন্ধুগণ, শত শত হত্যাকাণ্ডকে মারিয়ে দেশের ছাত্র যুবকরা যখন রাজপথে দিনের পর দিন গোটা বাংলাদেশে অবস্থান গ্রহণ করেছে, ঠিক এই ধরনের পরিস্থিতিতে সরকার বেসামাল অবস্থা দেখে তিনি তার দরজা খোলা, সুতরাং
তিনি সংলাপ করতে চান, বসতে চান ছাত্র প্রতিনিধিদের সাথে, সেটি বলেছেন। এনে ডিবির তত্ত্বাবধানে হারুন সাহেবের নিয়ন্ত্রণে রেখেছে এবং তাদেরকে আন্দোলন থেকে সরে আসার জন্য হেন চেষ্টা নাই যেটা করেনি, সমস্ত প্রচেষ্টা চালিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমার কথা লম্বা করতে চাই না। সরকারের জুলুম, নিপীড়ন, নির্যাতন এবং পাখির মতো গুলি করে মানুষ হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় ছাত্র সমাজ এক দফার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে। সে এক দফার আন্দোলন শেখ হাসিনার পদত্যাগ করতে হবে। সেই এক দফা, এই এক দফায় এদেশের জনগণ আরও ফুঁসে উঠেছে এবং 5ই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লবের মাধ্যমে লক্ষণ সেনের মতো পিছন দরজা দিয়ে তাকে পালাতে হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ একটি সংকটকাল অতিক্রম করেছে 16 বছর। 52 বছরের বাংলাদেশ 16 বছরে কুরে কুরে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশকে। এই বাংলাদেশের পুনর্গঠনের জন্য, এই রাষ্ট্রের সংস্কারের জন্য যখন অন্তর্বর্তীকালীন একটি সরকার কেবল কাজ শুরু করার জন্য তারা তাদের যাত্রা শুরু করেছে, এই ফ্যাসিবাদী শক্তির দোসর, পরাজিত শক্তির দোসররা আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে কিভাবে এই ছাত্র জনতার আন্দোলনকে ব্যর্থ করে দিয়ে আবারও তারা তাদের নিয়ন্ত্রণের রাষ্ট্রের উপর নিতে পারে। কি দুঃসাহস, কি দুঃস্বপ্ন তারা দেখে। আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোনো অপশক্তিকে নতুন করে কোনো চক্রান্ত করার সুযোগ দেওয়া যাবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, ছাত্র জনগণ জীবন দিয়ে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, কিন্তু শেখ হাসিনা পৈতৃক সূত্রে এই রাষ্ট্রের মালিক এককভাবে তিনি হয়ে তিনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু ছাত্র জনতা তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। সুতরাং আজকে আমাদেরকে সব ব্যবস্থায় সজাগ এবং সচেতন থাকতে হবে। আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। আমাদেরকে আল্লাহর সাহায্য চাইতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার উপরে দেশ বড়। দেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য ছাত্র জনতা যে জীবন দিয়েছে, যে ঐতিহাসিক গণবিপ্লব সংগঠিত হয়েছে, সেই গণবিপ্লবকে সুসংহত করে ছাত্র জনতার স্বার্থকে সমুন্নত করার জন্য আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিছু কিছু স্বার্থন্বেষী মহল, সুবিধাবাদী মহল, তারা লুটপাট, এরপরে হচ্ছে চাঁদাবাজি, ভাঙচুর, বল প্রয়োগের মাধ্যমে জনগণের এবং ছাত্রদের রক্তে অর্জিত এই অর্জনকে নস্যাৎ করে দেওয়ার জন্য কার্যক্রম পরিচালনা করছে। আপনারা তাদেরকে চেনেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমিরে জামাত বলেছেন, আমরাও বলতে চাই, জামাত ইসলামী কোনো ধরনের এই ধরনের কার্যক্রম, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, জামাত শিবিরের নেতা কর্মীরা শক্তভাবে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। এদের পরিচয় যাই হোক না কেন, এই আন্দোলনের অর্জনকে এটি ধ্বংস করারই সামিল। ফ্যাসিবাদী শক্তির দোসররা আবারও পিছন দিকে ফিরে যেতে চায়। তাদের কার্যক্রম যেমন ঝুঁকিপূর্ণ, এটি আমরা বরদাস্ত করব না। ঠিক তেমনিভাবে এক এক পরিচয়ে এসে আপনি চাঁদাবাজি করবেন, ভাঙচুর করবেন এবং অর্জনকে আপনি বিতর্কিত করবেন, আপনারা সেটাও আমরা বরদাস্ত করব না। এই ব্যাপারে আপনাদেরকে পাহারাদারির ভূমিকা পালন করতে হবে।
জামায়াত ইসলামীর পক্ষ থেকে প্রত্যেকটি শহীদ পরিবারের জন্য 1 লক্ষ করে টাকা প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। এই কার্যক্রম অব্যাহত আছে। দ্বিতীয়বার এবং তৃতীয়বার আবারও শহীদ পরিবারের কাছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা পৌঁছবে এবং তাদের পরিবারে কি প্রয়োজন সেই বিষয়ে খোঁজ খবর রাখবে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য জামায়াত ইসলামী ভূমিকা পালন করছে, দায়িত্ব পালন করে আসছে। সুতরাং আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, তাদের সুস্থতার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হচ্ছে এবং জামায়াত ইসলামী সেটি করছে। আমরা জামায়াত ইসলামীর আমিরের নির্দেশনার আলোকে সারা বাংলাদেশের বিভিন্ন উপাসনালয় এবং হিন্দুদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছে। নিশ্চয় আপনারা খেয়াল করেছেন, জামায়াত ইসলামী একটি আদর্শ ভিত্তিক রাজনীতি করে। জামায়াত মানুষের কল্যাণে, মানুষের মুক্তির জন্য, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলামী কাজ করছে। সুতরাং জামাতের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদেরকে মাঠে ময়দানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঐক্যবদ্ধভাবে এলাকার দলমত নির্বিশেষে সব মানুষকে দেশ গঠনের কর্মসূচিতে ঐক্যবদ্ধ করতে হবে। চক্রান্তকারীদের ব্যাপারে আমাদেরকে সদা সচেতন থাকতে হবে। জামায়াত ইসলামীর 4 দফা কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি হচ্ছে যে জামায়াত ইসলামী সমাজ সংস্কার এবং সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনারা দেখছেন যে চলমান যে বন্যা 10টি জেলায়, ফেনী সহ ওই অঞ্চলের 10টি জেলায় বন্যা হয়েছে এবং সেই বন্যায় সবার আগে জামায়াত ইসলামী সেখানে পৌঁছেছে। সুনামগঞ্জে বন্যা হয়েছিল, সিলেট অঞ্চলের 13টি জেলায়, ওদিকে সিলেট অঞ্চল সহ এদিকে রাজশাহী বিভাগ, সব মিলিয়ে 13টি জেলায় 100 বছরে ভয়াবহ বন্যা, 100 বছরের মধ্যে এ ধরনের বন্যা হয়নি। সেই বন্যাতেও জামায়াত ইসলামীর পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা চালিয়ে 3 মাস ব্যাপী এখানে শুধুমাত্র শুকনো খাবার নয়, তাদের কাছে এমনকি বাসাবাড়ি, বাড়িঘর তৈরি করে দেওয়ার কার্যক্রমও জামায়াত ইসলামী করেছে। চাঁপাইনবাবগঞ্জে আপনারা জানেন যে নদীতে নৌকার ওপরে বিজলি পড়ে 17 জন মানুষ মারা গিয়েছিল, খেয়াল আছে? জামায়াত ইসলামের পক্ষ থেকে আমি এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আমরা প্রত্যেকের জন্য আমরা 50,000 টাকা করে আমরা দিয়েছিলাম জামায়াত ইসলামের পক্ষ থেকে। 21 জন ছিল আহত, প্রত্যেকের জন্য 10,000 করে টাকা দেওয়া হয়েছে। এদিকে রেলে কাটা পড়ে 3 জন শহীদ হয়েছিলেন। এই 3 জনের প্রতিটি পরিবারের কাছে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা 40,000 করে টাকা পৌঁছে দিয়েছিলাম। শিবগঞ্জে 8 জন রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় একসাথে। এই 8 জনের পরিবারের কাছেও প্রত্যেকটি পরিবারকে 50,000 করে টাকা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র নির্বাচনের জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতিকে ইবাদত মনে করি। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, রাজনীতি করি মানুষের মুক্তির জন্য, আমরা রাজনীতি করি দেশ গঠনের জন্য, আমরা রাজনীতি করি আমাদের এলাকার মানুষের প্রয়োজন পূরণের জন্য, আমরা রাজনীতি করি দেশ জনতার জীবন মান এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বসবাসযোগ্য একটি চাঁপাইনবাবগঞ্জ, বসবাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তোলার জন্যই আমরা রাজনীতি করি। সুতরাং সেই রাজনীতিকে বিকশিত হতে দিলে সেই রাজনীতিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে জনগণেরই উন্নয়ন সাধিত হবে, তাহলে এদেশের আপামর জনগণ তাদের উন্নয়ন সাধিত হবে, এ দেশের উন্নয়ন সাধিত হবে এবং এ দেশ বসবাসযোগ্য একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। সেই অভিযানে অগ্রযাত্রায় আপনাদেরকে অতীতের মতো
আরও কার্যকরভাবে পাশে পাবো সেই আশা ব্যক্ত করি আমার কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সেই দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শহীদদেরকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদ পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আহতদের সুস্থ করে দিন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন নিজেই শহীদ পরিবার এবং আহতদের পরিবারের অভিভাবক হয়ে যান সেই দোয়া করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।